আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইসার হাবিব। আজকের এই ভিডিওটিতে আমি রসায়ন প্রথম পত্রের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, যা একই সাথে এইচএসসি শিক্ষার্থী এবং অ্যাডমিশন শিক্ষার্থী উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। চলো আজকের এমসিকিউ গুলো সলভ করে আসি। দেখো, আজকের প্রথম এমসিকিউটি হচ্ছে X2Y3 একটা লবণ, এই লবণের দ্রাব্যতার গুণফলের একক জানতে চেয়েছে, যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সকল পরীক্ষাগুলোতেই আসে। দেখো, দ্রাব্যতার গুণফল সম্পর্কে আগে আমাকে জানতে হবে যে দ্রাব্যতার গুণফল জিনিসটা কি। দ্রাব্যতার গুণফল হচ্ছে কোনো লবণ বা কোনো একটা যৌগ যখন কোনো দ্রবণে দ্রবীভূত হয়, তখন ওই যৌগ থেকে যে আয়নগুলো তৈরি হয়, সেই আয়নগুলোর যথোপযুক্ত ঘাত বিশিষ্ট ঘনমাত্রার গুণফলকে দ্রাব্যতার গুণফল বলে। তাহলে X2Y3 এই যৌগটা যদি দ্রবণে দ্রবীভূত হয়, তাহলে এটা থেকে কি যৌগ তৈরি হবে? X3+2 এবং Y2+3 এই আয়নগুলো তৈরি হবে। এবং X3+ আয়ন তৈরি হবে কয়টা? দুইটা। এবং Y2+ আয়ন তৈরি হবে কয়টা? তিনটা। দেখো, এই লবণ থেকে যে এই আয়নগুলো তৈরি হলো সেটা আমরা কেমনে বুঝলাম? সেটা হলো একটা যৌগ যখন তৈরি হয় তখন ওই যৌগটার ভিতরে যে মৌলগুলা থাকে সেই মৌলগুলোর সক্রিয় যোজনীর আদান প্রদান হয়। এক্স আর ওয়াই, এই যে দেখো এক্স এর এখানে যে 2 আছে, এই 2টা মূলত ওয়াই এর যোজনী, আর এই 3টা মূলত এক্স এর যোজনী, সে কারণে এটা এইভাবে তৈরি হয়েছে। আর এই 2 মানে দুইটা, এগুলো আবার সামনে মৌল আকারে যুক্ত হবে। তাহলে এটার কেএসপি মানে দ্রাব্যতার গুণফল যেটা, সেটা হলো X3+ থার্ড ব্র্যাকেট মানে ঘনমাত্রা নির্দেশ করতেছে, যেহেতু সামনে 2 আছে এটি স্কয়ার হিসেবে গণ্য হবে। Y2+, এটার সামনে 3 আছে, এটা কিউব হিসেবে গণ্য হবে। আমরা এই থার্ড ব্র্যাকেট দ্বারা কিন্তু এখানে ঘনমাত্রা বুঝিয়েছি, আর ঘনমাত্রার সাধারণ একক হচ্ছে মোল পার লিটার। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? মোল পার লিটারের কি স্কয়ার, আবার এখানে মোল পার লিটারের কি মোল পার লিটারের কিউব হচ্ছে। তাহলে এই দুটো মিলা যে মানটা আসতেছে সেটা হচ্ছে মোল পার লিটারের স্কয়ার করলে মোল স্কয়ার, হ্যাঁ, আর এখানে মোল কিউব, তাহলে টোটাল হলো মোল টু দি পাওয়ার 5। আর লিটার স্কয়ার, লিটার ইনভার্স 2, লিটার ইনভার্স 3 মানে লিটার ইনভার্স 5। তাহলে এখানে কেএসপি এর একক দাঁড়াইলো কি? মোল টু দি পাওয়ার 5 এবং লিটার টু দি পাওয়ার 5। মোল টু দি পাওয়ার 5, লিটার টু দি পাওয়ার 5, এটা ইনভার্স 5, লিটার টু দি পাওয়ার ইনভার্স 5, কারণ এখানে ইনভার্স 2 ছিল, এখানে ইনভার্স 3 ছিল। তাহলে এইটা অনুসারে এখানে রাইট অ্যান্সার হচ্ছে গরু নাম্বারটা, মোল টু দি পাওয়ার 5, লিটার টু দি পাওয়ার 5। ও সরি, যেহেতু ইনভার্স ছিল, মোল টু দি পাওয়ার 5, লিটার টু দি পাওয়ার -5 ক নাম্বার। দেখো, আজকের এই 10 নম্বর এমসিকিউটির রাইট অ্যান্সার হচ্ছে ক, মোল টু দি পাওয়ার 5, লিটার টু দি পাওয়ার -5। আশা করি সবাই বুঝছো। এরপরে দেখো 11 নম্বর এমসিকিউ, মানে আজকের দ্বিতীয় এমসিকিউ। এই এমসিকিউটিতে কি বলছে? নিচের কোন ধাতু শিখা পরীক্ষায় হলুদাভ সবুজ বর্ণ প্রদর্শন করে? শিখা পরীক্ষায় অল্প কিছু আয়ন বর্ণ প্রদর্শন করে, বা অল্প কিছু লবণের ধাতব আয়ন বর্ণ প্রদর্শন করে, এবং এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, যা সব পরীক্ষাগুলোতেই আসে। স্পেশালি এখানে হলুদাভ সবুজের কথা বলছে। হলুদাভ সবুজ বর্ণ প্রদর্শন করে মূলত বেরিয়াম হলুদাভ সবুজ বর্ণ প্রদর্শন করে। ক নাম্বার অপশনে ছিল ক্যালসিয়াম। ক নাম্বার অপশনে কি ছিল? ক্যালসিয়াম ছিল। দেখো, এই ক্যালসিয়াম কি বর্ণ প্রদর্শন করে? ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল বর্ণ প্রদর্শন করে, ইটের মতো লাল বর্ণ প্রদর্শন করে। তারপরে বেরিয়ামের কথা তো বলাই আছে, হলুদাভ সবুজ বর্ণ। সোডিয়াম উজ্জ্বল সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে, উজ্জ্বল সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে। ঠিক আছে। এরপরে পটাশিয়াম সম্ভবত বেগুনি বর্ণ প্রদর্শন করে। এই যে কয়েকটা যৌগের ধনাত্মক আয়নগুলা কোনটা কি ধরনের বর্ণ প্রদর্শন করে, এগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। এরপরের প্রশ্নে চলে যাচ্ছি। এরপরের প্রশ্ন হচ্ছে কোন মৌলে সর্বাধিক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে? সর্বাধিক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে। এক্ষেত্রে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করতে হবে এবং ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে। তোমরা জানো অবস্থান্তর মৌলগুলা যেগুলো আছে সেগুলার কক্ষপথগুলাতে সর্বাধিক সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে,
তাহলে এগুলা কিন্তু সবগুলোই প্রায় অবস্থান্তর মৌল। তাহলে এগুলোর স্ট্রাকচারগুলো একটু মনে রাখতে হবে। এখানে রাইট অ্যান্সার হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়ামের সবশেষ শক্তি স্তরে সর্বাধিক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে। দেখো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা করে দেখাচ্ছি, বাকি সবগুলো নাই দেখাইলাম। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। এখানে কয়টা হইলো? 4টা 10টা 12টা 18টা আর 2টা দিলাম 20টা আর এখানে একটু ব্যতিক্রম আছে এই ইলেকট্রন বিন্যাসে। এখানে হবে 20টার 4টা দেওয়া লাগে, কিন্তু এখানে হবে 5টা, কারণ অরবিটাল গুলো সবসময় হয় অর্ধপূর্ণ হতে চায় নইলে পূর্ণ হতে চায়। যেহেতু এখানে অল্পের জন্য অর্ধপূর্ণ হওয়া যায় না, মানে আমি যদি এখানে 3d4 দিই, দেখো ডি তে 10টা ইলেকট্রন থাকে, 3d4 দিলে কিন্তু অর্ধপূর্ণ হইলো না। আবার 4s এ 2টা ইলেকট্রন থাকে, হ্যাঁ 4s পূর্ণ হইলো কিন্তু 3d কিছুই হইলো না। মানে ব্যাপারটা হলো তুমি পেট বইরা খাইলা, তোমার প্রতিবেশী ক্ষুধার্ত, এটা কিন্তু ভালো কাজ না। ঠিক তেমনি সেই কাজটা করার জন্য 4s এ 2টা ইলেকট্রন না নিয়া কি করবে? 4s এ নিবে হচ্ছে একটা ইলেকট্রন। 4s এ একটা ইলেকট্রন নিবে। 4s এ যখন একটা ইলেকট্রন নিবে তখন এই একটা ইলেকট্রন 3d-র 4 এর সাথে আরেকটা যুক্ত হয়ে 3d5 হবে। এটা হচ্ছে কি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। এবং ক্রোমিয়ামের সবশেষ অরবিটাল 3d-র যদি ক্ষেত্রে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে কেমন হচ্ছে? তাহলে এরকম হচ্ছে, 3d তে 5টা ইলেকট্রন আছে, d তে ধারণ ক্ষমতা কয়টা? 10টা, তার অর্ধেক আছে। আমরা জানি হুন্ডের নিয়ম অনুসারে প্রত্যেক অরবিটালে একমুখী স্পিনে প্রথমে একটা করে ইলেকট্রন প্রবেশ করে, এরপর প্রাপ্যতা অনুসারে আরো একটা করে প্রবেশ করে। যেহেতু 5টা প্রথমে প্রবেশ করবে 5টা, আর শেষে 4s এর মধ্যে তো একটা আছেই, তাহলে এখানে সর্বাধিক সংখ্যক 6টা বিজোড় ইলেকট্রন রয়েছে। 1 2 3 4, এখানে আরেকটাও হবে। এই সব 6টা বিজোড় ইলেকট্রন রয়েছে। এ কারণে ক্রোমিয়ামের সবশেষ শক্তি স্তরে সর্বাধিক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন বা বিজোড় ইলেকট্রন রয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো এমসিকিউটা। এরপরে দেখো এখানে একটা বিক্রিয়া দেখানো হয়েছে এবং বিক্রিয়াটিতে কি বলছে যে বিক্রিয়াটির আলোকে প্রশ্নের উত্তর দাও। এবং এখানে আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কে আছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে এ তৈরি হয়েছে আর হাইড্রোক্সিল তৈরি হয়েছে। তাহলে এ কি এটা কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারতেছো। এ হচ্ছে ক্যালসিয়াম 2+ আয়ন, হ্যাঁ ক্যালসিয়াম 2+ আয়ন, আর OH তো দেওয়াই আছে এখানে। তাহলে প্রশ্ন হলো ক্যালসিয়াম 2+ নিয়ে কিন্তু কত কথা হচ্ছে। শিখা ইটের মতো লাল বর্ণ প্রদর্শন করে। এর আগের একটা এমসিকিউ সলভ করতে গিয়ে বলছি ক্যালসিয়াম ইটের মতো লাল বর্ণ প্রদর্শন করে। তাহলে লজিক্যালি 1 নম্বর অপশনটা রাইট। এরপরে অ্যামোনিয়াম অক্সালেটের সাথে সাদা বর্ণ দেখা যায়। অ্যামোনিয়াম অক্সালেটের সাথে ক্যালসিয়াম আয়ন শনাক্ত করানোর জন্য অ্যামোনিয়াম অক্সালেট ব্যবহার করা যায়। এবং ক্যালসিয়াম আয়ন শনাক্ত করার জন্য অ্যামোনিয়াম অক্সালেট ব্যবহার করা যায়। ফলে এই অ্যামোনিয়াম অক্সালেটের সাথে ক্যালসিয়াম আয়ন বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সালেট তৈরি করে, যা সাদা বর্ণ সৃষ্টি করে। এজন্য 2 নম্বর অপশনটাও রাইট। এরপরে চুন নামে পরিচিত ক্যালসিয়াম চুন নামে পরিচিত নয়। চুন বলতে যেটা বোঝানো হয় সেটা কিন্তু ক্যালসিয়াম অক্সাইড। চুন কাকে বলে? চুন মানে কিন্তু ক্যালসিয়াম অক্সাইড। আর আরেকটা প্রশ্ন আসে, চুনের দ্রবণ বা চুনের দ্রবণ সেটা হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আরেকটা টার্ম আছে এখানে চুনা পাথর, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? চুন মানে ক্যালসিয়াম অক্সাইড, চুনের দ্রবণ মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এবং চুনা পাথর মানে ক্যালসিয়াম কার্বনেট। আর ক্যালসিয়াম সম্পর্কে 2টা কথা এখানকার রাইট। শিখা পরীক্ষা ইটের মতো লাল বর্ণ প্রদর্শন করে এবং অ্যামোনিয়াম অক্সালেটের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সালেট তৈরি করে। এবং ক্যালসিয়াম অক্সালেটের বর্ণ হয় কি? সাদা। ক্যালসিয়াম অক্সালেটের বর্ণ হয় সাদা। তাহলে এখানে 1 আর 2 নাম্বার রাইট, 3 নাম্বার অপশনটা ভুল রয়েছে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1 আর 2। আশা করি এটা বুঝতে পেরেছো। চলে যাচ্ছে আজকের পরের এমসিকিউটিতে। পরের এমসিকিউটিতে কি বলা হয়েছে? পরের এমসিকিউটিতে বলছে বন্ধন কোণ বৃদ্ধির সঠিক ক্রম কোনটি? তাহলে বন্ধন কোণ জিনিসটা মুক্তজোড় ইলেকট্রন, বন্ধনজোড় ইলেকট্রন এইগুলার উপর নির্ভর করে অথবা সংকরণের উপর নির্ভর করে। এই সব দৃষ্টিকোণ থেকে বন্ধন কোণের সিকোয়েন্স আমাদের বের করতে হয়। আর এখানকার রাইট অ্যান্সারটি হচ্ছে হাইড্রোজেন সালফাইড, তারপরে পানি, তারপরে অ্যামোনিয়া, তারপর মিথেন। এগুলোর বন্ধন কোণ বেশিরভাগ মুখস্থ থাকার কথা। পানির একসাথে এগুলোর বন্ধন কোণ বেশিরভাগ মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখলে তোমরা রাইট অ্যান্সার দিতে পারবা। কয়টা জিনিস মুখস্থ রাখতে হবে এখানে? হাইব্রিডাইজেশন বা সংকরণ, তারপরে বন্ধন মানে একক বন্ধন, দ্বিবন্ধন না কি কোন ধরনের বন্ধন থাকে, এবং বন্ধন কোণ। এগুলা লিস্ট আছে, এগুলো মুখস্থ করলেই ভালো হয় সবচেয়ে, কারণ লজিক দিয়ে আনসার করতে গেলে অনেক সময় লাগবে এই ক্ষেত্রে।
এরপরে দেখো পরের প্রশ্ন, তোমরা সবাই জানো ধাতুর অক্সাইড গুলা ক্ষারীয় হয় এবং অধাতুর অক্সাইড অম্লধর্মী হয়। এখানে কোনটি অম্লধর্মী অক্সাইড বলছে, তাহলে অধাতুর অক্সাইড যেটা সেটা অম্লধর্মী। এখানে জিঙ্ক ও ধাতু, বোরন ও ধাতু, অ্যালুমিনিয়ামও ধাতু, বাট কার্বন কিন্তু ধাতু নয়, কার্বন অধাতু। আর আমরা জানি অধাতুর অক্সাইড কি হয়, অম্লধর্মী হয়। সেই লজিক অনুসারে কার্বন ডাই অক্সাইড হচ্ছে অম্লধর্মী অক্সাইড। দেখে আসতেছি রাইট অ্যান্সার। দেখো কার্বন ডাই অক্সাইড কি, অম্লধর্মী অক্সাইড। এরপরের প্রশ্নে চলে যাচ্ছি, হাইড্রোজেন বন্ধন গঠনকারী যৌগ কোনটি? এই যৌগগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন কোনগুলোর মধ্যে আছে? পানিতে হাইড্রোজেন বন্ধন আছে, ঠিক তেমনি আরো কিছু যৌগের ভিতরে হাইড্রোজেন বন্ধন আছে। তো অ্যালকোহল, বিভিন্ন প্রকার অ্যালকোহলে হাইড্রোজেন বন্ধন থাকে, জৈব অ্যাসিডে হাইড্রোজেন বন্ধন থাকে। এখানে কি আছে, এখানে দেখো জৈব অ্যাসিডের নাম আছে একটা HCOOH, এটা হলো মিথানয়িক অ্যাসিড। মিথানয়িক অ্যাসিডে হাইড্রোজেন বন্ধন আছে। রাইট অ্যান্সার হবে মিথানয়িক অ্যাসিড। রাইট অ্যান্সার মিথানয়িক অ্যাসিড। চলে যাচ্ছে এর পরের এমসিকিউটিতে। এর পরের এমসিকিউটিতে কি বলছে, নিচের কোন যৌগে মুক্তজোড় ইলেকট্রন সর্বাধিক? মুক্তজোড় ইলেকট্রন কি আছে, সবচাইতে বেশি আছে। এখানে সালফারের দেখো সবশেষ শক্তি স্তরে ছয়টা ফ্লোরিন আছে, তাহলে এখানে মুক্তজোড় ইলেকট্রন নাই। তারপরে আয়োডিনের সাথে ফ্লোরিন যুক্ত হয়েছে, 6টা ফ্লোরিন যুক্ত হয়েছে, এখানেও কমই মনে হচ্ছে। তো দেখি এটার সবচেয়ে বেশি মুক্তজোড় ইলেকট্রন কোনটায়? সবচেয়ে বেশি মুক্তজোড় ইলেকট্রন হবে জেনন ফ্লোরাইডে, জেনন ডাইফ্লোরাইডে। জেননের সবশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? জেনন কিন্তু আমরা কি জানি, নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের সবশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে। এই 8টার মধ্যে ফ্লোরিন দুইটা ফ্লোরিন যুক্ত হয়েছে, বাকি আরো কয়টা, 6টা এখানে মুক্তজোড় ইলেকট্রন আছে। আর বাকি কোনোটাতে এতগুলো মুক্ত ইলেকট্রন নাই। তো এই কারণে কি হবে, জেনন ডাইফ্লোরাইড সর্বাধিক বিজোড় মুক্তজোড় ইলেকট্রন সংবলিত যৌগ। আজকের পরের কোশ্চেনটি, স্ফুটনাঙ্কের ক্রম অনুসারে নিচের কোনটি সঠিক? দেখো স্ফুটনাঙ্কের ক্রম, এই বিষয়টা নির্ভর করবে কিন্তু বন্ধনের প্রকৃতির উপর। এখানে যে যৌগগুলা দিচ্ছে সবগুলাই সমযোজী যৌগ, তবে সমযোজী যৌগ হলেও সব যৌগের ভিতরে কিন্তু হাইড্রোজেন বন্ধন নাই। যে সকল যৌগের ভিতরে হাইড্রোজেন বন্ধন আছে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক একটু বেশি হয়, কারণ বন্ধনটা তুলনামূলক শক্তিশালী হয়। সে কারণে যেহেতু পানি আছে এই যৌগগুলোর ভিতরে, তাহলে পানির হাইড্রোজেন বন্ধন আছে, অন্য কোনো যৌগের ভিতরে এখানে হাইড্রোজেন বন্ধন নাই। তাহলে পানির যে স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে প্রথম দুইটা অপশন কিন্তু আমি নিতেই ভুল, এই দুইটা আনসার হবে না, পরের দুইটাতে আনসার আসবে রাইট আনসার। দেখো হাইড্রোজেন ফ্লোরাইড আর অ্যামোনিয়া, এই দুইটা যৌগের ভিতরে হাইড্রোজেন ফ্লোরাইডের স্ফুটনাঙ্ক বেশি। কারণ হাইড্রোজেন ফ্লোরাইডটা কি ধরনের যৌগ, কিছুটা পোলার যৌগ, একেবারে পর্যায় সারণীর 1 নাম্বার আর 17 নাম্বার গ্রুপের মৌল মিলা হাইড্রোজেন ফ্লোরাইড যুক্ত হয়েছে, তৈরি হয়েছে। এবং এটা কি আয়নিক যৌগ, আয়নিক প্রকৃতির। আর অ্যামোনিয়া কিন্তু পুরাটাই সমযোজী প্রকৃতির, যে কারণে অ্যামোনিয়া অপেক্ষা হাইড্রোজেন ফ্লোরাইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। আমরা জানি আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় সমযোজী যৌগের তুলনায়, সে কারণে রাইট অ্যান্সার হচ্ছে গোরা। তাহলে এই প্রশ্নটা রাইট অ্যান্সার গোরা, অর্থাৎ অ্যামোনিয়া চেয়ে স্ফুটনাঙ্ক বেশি হাইড্রোজেন ফ্লোরাইডের স্ফুটনাঙ্ক বেশি কার, পানির। এরপরের প্রশ্নতে চলে যাচ্ছি, কোন যৌগে আয়নিক সমযোজী সন্নিবেশ সমযোজী, এই 3 ধরনের বন্ধনই বিদ্যমান? এই ধরনের প্রশ্ন প্রায় আসে, নিচের কোন যৌগে আয়নিক সমযোজী এবং সন্নিবেশ সমযোজী বন্ধন বিদ্যমান? এখানে বিখ্যাত যৌগ অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, কিন্তু এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড অপশনে নাই। এখানে আরেকটা যৌগ আছে যেটার ভিতরে আয়নিক সমযোজী এবং সন্নিবেশ সমযোজী 3 প্রকার বন্ধন আছে। সেই যৌগটা কি, সেটা হলো পটাশিয়াম বোরন টেট্রাফ্লোরাইড। পটাশিয়াম বোরন টেট্রাফ্লোরাইড এখানকার রাইট অ্যান্সার। চলে যাচ্ছি আজকের এই ভিডিওটির লাস্ট কোশ্চেনে। লাস্ট কোশ্চেনটা কি আছে, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের মধ্যে কথোপকথন হচ্ছে কি? অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড অধিক সমযোজী, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড দুইটার মধ্যে কিন্তু হাইড্রক্সাইড আছে, অতএব হাইড্রক্সাইড নিয়ে কোনো আলোচনা না, আলোচনা হবে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম নিয়ে। ম্যাগনেসিয়াম হচ্ছে আমরা জানি হচ্ছে 2 নাম্বার গ্রুপের মৌল, অ্যালুমিনিয়াম হচ্ছে 3 নাম্বার গ্রুপের মৌল। তাহলে পর্যায় সারণীর একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে সমযোজী ধর্ম বৃদ্ধি পায়, তাহলে সেই হিসাবে অ্যালুমিনিয়াম কিন্তু অধিক সমযোজী হওয়ার কথা। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড অধিক সমযোজী বলছে এটা, তাহলে এটা রাইট অ্যান্সার, এটা রাইট অ্যান্সার। এরপরের প্রশ্ন, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের গলনাঙ্ক বেশি, এই
অ্যালুমিনিয়ামের যদি সমযোজী বৈশিষ্ট্য বেশি হয় তাহলে উল্টা কথা ম্যাগনেসিয়ামের আয়নিক বৈশিষ্ট্য বেশি, আর আয়নিক বৈশিষ্ট্য বেশি মানে কি তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, তার মানে 2 নাম্বারটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের গলনাঙ্ক বেশি, এটাও সত্য কথা। 3 নাম্বার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অপেক্ষা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষারক। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অপেক্ষা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষারক, এই কথাটাও ভুল, কারণ আমরা জানি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অপেক্ষা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষারক। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে সমযোজী বৈশিষ্ট্য যেরকম বৃদ্ধি পায় ঠিক তেমনি আয়নিক বৈশিষ্ট্য কি হয়, হ্রাস পায়। ঠিক তাহলে এই কথাটার আলোকে আমরা বলতে পারি পর্যায় সারণীর বাম দিকে যে মৌলটা আছে তার আয়নিক বৈশিষ্ট্য বেশি, আর আয়নিক বৈশিষ্ট্য বেশি মানে কি ইলেকট্রন দান করার প্রবণতা বেশি, তার মানে তার ক্ষার ধর্মও বেশি। ঠিক আছে, সেই বিবেচনায় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অপেক্ষা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষারক কথাটা সত্য। এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অধিক ক্ষারীয়, এই কথাটাই সত্য। তার মানে 3 নাম্বার অপশনটাও রাইট। তাহলে এই প্রশ্নটির রাইট অ্যান্সার কিন্তু সবগুলোই হচ্ছে। দেখে আসি এই প্রশ্নটির রাইট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। নিয়মিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করার মাধ্যমে আমাদের সাথেই থাকো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।